নমস্কার। রুনার সংগ্রহে সকলকে স্বাগত জানাই। আজকের গল্প সুচিত্রা ভট্টাচার্যের অলীক বিকেল। শীততাপ নিয়ন্ত্রিত ভাড়ার গাড়ির নরম গদিতে হেলান দিয়ে বন্ধ কাচের ওপারটাকে দেখছিল অন্তরা। না, কলকাতার এই অঞ্চলটা মোটেই বদলায়নি। ওয়েলিংটন বউবাজারের মোড় ঠিক একই রকম ঘিঞ্জি। ট্রামলাইনের দুধারে পুরনো বাড়িগুলো এখনও বহাল তবিয়তে বর্তমান, ভগ্নপ্রায় দশায়, হতশ্রী চেহারায়। সেই তখনকার দোকানপাটগুলোও যেন একই রূপে বিরাজ করছে এখনও। মেডিকেল কলেজের লাল লাল বাড়িও কোনো পরিবর্তন ঘটেনি। একে কি সময়ের থেমে থাকা বলে? হয়তো বা। ড্রাইভারের গলা শোনা গেল, কলেজ স্ট্রিট এসে গেছে ম্যাডাম, গাড়ি কোথায় রাখব? দেখুন না কোথায় পার্ক করা যায়। আমাদের কলেজের বলেই থমকালো অন্তরা, মানে প্রেসিডেন্সির উল্টো দিকের রোডটায়। ওখানে খুব ভিড় হবে ম্যাডাম, জায়গা মিলবে না। তবুও দেখুন না চেষ্টা করে। সত্যি রাস্তাটা মানুষে মানুষে থই থই, ঠিক যেমনটা থাকতো তখন, কিংবা তার চেয়েও বেশি বই কম নয়। সার বইয়ের দোকান থেকে লোক যেন উপচে পড়ছে পথে। তাদের কাটিয়ে কুটিয়ে অবিরাম হর্ন দিতে দিতে কোনো ক্রমে কলেজ স্কোয়ারের কোণটায় এলো ড্রাইভার। ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলের সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি বেরোচ্ছিল। সুযোগ বুঝে দখল করে নিয়েছে ফাঁকটুকু। অন্তরা নামল গাড়ি থেকে, সালোয়ার কামিজের দোপাট্টাখানা গুছিয়ে নিল কাঁধে। মানুষের জঙ্গল ভেদ করে পায়ে পায়ে এগোচ্ছে কফি হাউসের দিকে। বুকে টিপ টিপ উত্তেজনা। আপন মনে হেসেও ফেলল একটু। এমন উদ্ভট খেয়ালের কোনো মানে হয়? কাল ব্যাঙ্গালোরে ফিরে যাবে, তার আগে আজ দুপুরে দিব্যি চষে বেড়াচ্ছিল এলগিন রোডের শপিং মলখানা। 2 হাত উপুর করে কেনাকাটাও চলছিল বেশ। হঠাৎ যে কেন স্মৃতি রোমন্থনের বাই চাপল? মাত্র 44 বছর বয়সে এসব কি শোভা পায়? কিংবা কে জানে, হয়তো এই বয়স থেকেই ফের চাগার দিতে শুরু করে স্মৃতিরা। লোভ হয় পুরনো দিনগুলোকে আবার ছুঁয়ে দেখতে। ভাগ্যিস এবার সৌমাল্য আসেনি সঙ্গে। এলে হয়তো কফি হাউসের পাড়ি জমাতে পারত না অন্তরা। সৌমাল্য যে ধাতের মানুষ, বউয়ের এ ধরনের শখ জেগেছে শুনলে সে ভিড়মি খেত নির্ঘাত। কফি হাউসের গেটে পৌঁছে অন্তরা পলক থামল। বিড়ি সিগারেটের দোকানটা অটুট, কিন্তু সেই বুড়ো দোকানিটা নেই। তার জায়গায় এক ছোকরা, বুড়োর ছেলে। অসম্ভব নয়। একটা একটা করে সিঁড়ি ভাঙছিল অন্তরা। কান খাড়া করে শুনছিল সেই পুরনো গমগম আওয়াজটা আসে কিনা। নেই তো। অমনি কপালে পলকা ভাঁজ। ছেলে মেয়েদের আনাগোনা কি কমে গেছে কফি হাউসে? দোতলায় উঠে কফি হাউসের অন্দরে পা রেখে ভুল ভাঙল অন্তরার। না, আছে তো ছড়িয়ে ছিটিয়ে টেবিলে টেবিলে, তবে তেমন একটা উচ্চকিত নয় যেন। কফি হাউসের ভোলও তো বদলে গেছে আমূল। অ্যালবার্ট হলের সেই প্রাচীন অভিজাত রূপে এখনও হালফাসানের ঝাঁ চকচকে পরিপাট্য। ছকছকে দেওয়াল, চকচকে টেবিল চেয়ার, লম্বা ডাঁটি ফ্যানগুলোর মলিন লুকটাও কোথাও উধাও। যে টেবিলটায় তারা নিয়মিত আড্ডা জমাত, সেখানে এক তরুণ ল্যাপটপ খুলে কী দেখাচ্ছে এক তরুণীকে। নিশ্চয়ই লিটল ম্যাগাজিনের পাতা নয়, কিংবা কোনো কবিতার লাইনও নয়। সেই পাগলটার মতো 2 হাত নাড়িয়ে মাথা ঝাঁকিয়ে কোনো টেবিলে কথা বলছে কি কেউ? গোটা হলটাই বড় বেশি শান্তশিষ্ট। সিগারেটের ধোঁয়া নেই, আড্ডাখানার মিশ্র কোলাহল নেই। নেহাতি একটা আটপৌরে রেস্টুরেন্ট। দূর 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 স্মৃতির সঙ্গে কিছুই মিলছে না। এতটা ছুটে আসা বৃথা হলো অন্তরার। স্রেফ সময়ের অপচয়। আইফোন বাজছে।
ভ্যানিটি ব্যাগ খুলে তাড়াতাড়ি মনিটরে চোখ রাখল অন্তরা। মা। ঈষৎ উদ্বিগ্ন স্বরে অন্তরা জিজ্ঞেস করল, কি হলো? কিছু না, তোর কেনাকাটা শেষ? মোটামুটি। বুবাই ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ওকে নিয়ে সমস্যা নেই, ও তো লক্ষ্মী ছেলে। কি করছে ও? চুপটি করে বসে আছে বারান্দায়, লেক দেখছে। কথা বলছে কিছু নিজে থেকে? ওই একটা দুটো। বিকেলে কিছু খেয়েছে? হ্যাঁ, ওর যা বাঁধা ধরা খাওয়া, ম্যাগি, নুডলস, ওসব নিয়ে তুই ভাবিস না। ধীরে সুস্থে বাজার সেরে আয়। মার শেষ বাক্যটি আশ্বাসের মতো শোনালো কি? ফোন রেখে অন্তরা ক্ষণিক বিমনা। মা যে তার অতি শান্ত নাতিটিকে নিয়ে খুব স্বস্তিতে নেই, এ তার মার ফোন থেকেই টের পাওয়া যায়। মার এই অস্বচ্ছন্দ অনুভূতিটাকে খুব একটা দোষ দেওয়া যায় না। আর্টিস্টিক নাতিটিকে নিয়ে দাদু দিদা যে যথেষ্ট মনোকষ্টে থাকে, হে তো অন্তরার অজানা নয়। কতবার তো বাবা মাকে সে বুঝিয়েছে, বুবাইয়ের অটিজম কোনো অসুখ নয়, এটা একটা বিশেষ ধরনের মানসিক প্রতিবন্ধকতা মাত্র। সারাক্ষণ আত্মমগ্ন হয়ে থাকা, কিংবা লোকজনের সঙ্গে মিশতে না পারা, কিংবা এলোমেলো কথা বলা এ ধরনের বাচ্চার স্বভাব, যা কিনা আস্তে আস্তে একদিন কেটেও যায়। শুধু তার প্রতি সারাক্ষণ বাড়তি মনোযোগ দিতে হয়, এই যা। দিদি দাঁড়িয়ে কেন? বসুন। অন্তরা চমকে তাকালো। উর্দি পরা এক বেয়ারা। সামনেই একটা ফাঁকা টেবিল দেখে চেয়ার টেনে বসে পড়ল অন্তরা। বেয়ারাটিও এসেছে সঙ্গে সঙ্গে। কি নেবেন দিদি? অন্তরা বিড়বিড় করে বলল, মেনু কার্ড নেই? হ্যাঁ, ওই তো টেবিলেই। দিচ্ছি অর্ডার, আগে একটু জল। সরে গেছে বেয়ারা। অন্তরা মেনু কার্ডটা টানল, খুলল না। ছোট্ট একটা শ্বাস পড়ল। মা বাবাকে সে যা বোঝায়, হ্যাঁ, নিজে সে কি তা মানে? 11 বছর হয়ে যাওয়া ছেলেকে এখনও সে যে চোখের আড়াল করে না, সে কি এমনি এমনি? স্নায়ুবিদ, মনোবিদদের, বিশেষজ্ঞদের দরজায় দরজায় সে কি অকারণ ঘুরে বেড়াচ্ছে? বুবাইয়ের জন্যই না সে চাকরি ছেড়েছে? বুবাইয়ের জন্যই না সে গোটা পৃথিবীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে? বুবাইয়ের জন্যই না তার আর সৌমাল্যর মধ্যে আজ বড়সড় চিরের আভাস? বুবাই যখন বোস্টনে জন্মালো, অন্তরা নাকি বুবাইয়ের প্রতি মনোযোগ যথেষ্ট দেয়নি, আর তাতেই নাকি বুবাইয়ের অটিজম ধরা পড়তে অনেক দেরি হয়ে গেছে। সৌমাল্যর এহেন অভিযোগের পাল্টা নালিশ তো অন্তরারও তুনে মজুদ। দিনরাত অফিস অফিস অফিস। ছেলের পেছনে কতটা সময় দিয়েছে সৌমাল্য? বোস্টনের ওই বাড়িটা তো ছিল নিঃশব্দের এক খাঁচা। সারা দিনে সেখানে একটাও শব্দ উচ্চারিত হতো কিনা সন্দেহ। এমন গৃহে সন্তান যে অটিস্টিক হবে, এ আর কি এমন আশ্চর্যের? যাই হোক, অন্তরা কারুকে দোষারোপ করতে চায় না। তার কপালটাই মন্দ। এ তো সে নিয়েছে। এখন ছেলের সঙ্গে লেগে থেকে থেকে তাকে আর 5টা বাচ্চার মতো স্বাভাবিক করে তোলাটাই অন্তরার একমাত্র লক্ষ্য। কি যে হবে বুবাইয়ের? বেয়ারা জল রেখে গেছে। গ্লাসে চুমুক দিল অন্তরা। গ্লাস নামিয়ে রাখতেই ঈষৎ সচকিত। অদূরে এক টেবিলে একটি মেয়ে এক দৃষ্টে তাকিয়ে তার দিকে। কে রে বাবা? শ্যামলা শ্যামলা মুখখানা চেনা চেনা লাগছে যেন। মেয়েটি প্রায় তারই বয়সী, চোখে চশমা, পরনে তাঁতের শাড়ি, চেহারা একেবারেই বিশেষত্বহীন, কিন্তু পরিচিত। কোথায় দেখেছে? মেয়েটি দূর থেকেই হাসল একটু। অন্তরাও বোকার মতো ছোট ঠোঁট ফাঁক করেছে। টেবিল ছেড়ে এগিয়ে আসছে মেয়েটি। সামনে এসে সপ্রতিভ স্বরে বলল, চিনতে পারছ? মিহি কণ্ঠস্বর। ওই গলার আওয়াজেই অন্তরার মনে পড়ে গেছে কফি হাউসে মাঝে মাঝেই তাদের টেবিল আসত।
টেবিলে আসত মেয়েটা। জয় তখন সবে দিগ্বলয় পত্রিকাটা বার করতে শুরু করেছে। সেখানে ছাপার জন্য কবিতা দিয়ে যেত মেয়েটি, আর তাদের হইচইয়ের মাঝে কুলু পেঁটে বসেও থাকতো কখনো সখনো। কী যেন নাম মেয়েটার, কী যেন নাম। স্মরণে আসা মাত্রই অকৃত্রিম হাসি ফুটেছে অন্তরার ঠোঁটে। তুমি তো সাহানা। যাক, চিনেছ তাহলে। সাহানাকে একটু যেন উৎফুল্ল দেখালো। অনুমতির অপেক্ষা না করেই চেয়ার টেনে বসেছে। হাসি হাসি মুখেই বলল, আমি তো তোমার মতো সুন্দরী নই, নেহাতি খেঁদি বুঁচি। ভাবছিলাম আমাকে তোমার মনে পড়বে কি না কে জানে। রূপের প্রশংসায় খুশি হলো অন্তরা, তবু মুখে লজ্জা লজ্জা ভাব ফুটিয়ে বলল, যাহো, কী যে বলো না, বুড়ি হতে চলেছি এখন আবার সুন্দর অসুন্দর। বয়স তোমায় ছুঁতেই পারেনি, এখনও 30-30 বলে চালিয়ে দেওয়া যায়। হৃষ্ট মুখে অন্তরা বলল, বাজে কথা রাখো, তারপর বলো আছো কেমন। আমাদের আবার থাকা সংসার নিয়ে নাজেহাল হচ্ছি। এই তো ছেলের বই কিনতে। কত বড় তোমার ছেলে? 17 পুরে 18 চলছে, 12 ক্লাসে উঠল। আর্টস নিয়ে পড়ছে। ওর বাবা কয়েকটা রেফারেন্স বইয়ের নাম নিয়ে এসেছিল, সেগুলো কিনতেই আজ এ পাড়ায়। অন্তরার পলক বিমনা। তার প্রথম বাচ্চাটা মিসক্যারেজ না হলে 17-18 হতো নয় কি? সেও নিশ্চয়ই স্কুলের শেষ ধাপেই থাকতো এখন। বুবাইকে তো সেভাবে স্কুলে দেয়াও গেল না এখনো। কি হবে যে বুবাইয়ের? সাহানা নিজের মনেই বলছে, আজ স্কুলের ছুটি ভেবেছিলাম একটু বিশ্রাম পাব, ঠিক একটা কাজ চেপে গেল ঘাড়ে। অন্তরা কথায় ফিরল, তুমি বুঝি স্কুলে পড়াও? হ্যাঁ গো, সেই কুঁদঘাট পেরিয়ে 2খানা বাস বদলে যেতে হয়, যাতায়াতেই প্রাণ বেরোনোর জোগাড়। অন্তরা স্মিত মুখে বলল, তা বই কেনাকিনির ঝামেলাটা তোমার বর করলেই তো পারে। তাহলেই হয়েছে। যা খেয়ালি মানুষ, অফিসে যায় রোজ, তাতেই না আমি ধন্য হয়ে গেছি। বিরক্তি নয়, একটা সূক্ষ্ম গর্ব যেন উকি দিচ্ছে সাহানার চোখে। অন্তরার মজা লাগছিল। ভুরু নাচিয়ে বলল, কোথায় চাকরি করেন তিনি? রাইটার্স বিল্ডিংয়ে। তবে ওটা নামকা বাস্তে, আসল চাকরি তো তার লিটল ম্যাগাজিন। ওই নিয়েই মেতে থাকে দিনরাত। প্রেসে ছুটছে, বিজ্ঞাপনের জন্যে দৌড়চ্ছে, লেখা জোগাড় করছে, অর্থাৎ সাহিত্য পাগল পুরোপুরি। বিয়ের আগে যেমনটা ছিল এখন তেমনটাই আছে। বেয়ারা এসেছে আবার। অন্তরা সাহানাকে জিজ্ঞেস করল, কি খাবে বলো? শুধু কফি? যা, তাই না, চিকেন অমলেট নিই, হেভি হয়ে যাবে। অনেক দেরিতে খেয়েছি আজ। তা হোক, চিকেন অমলেটই নিই, দেখি পুরনো স্বাদটা পাই কি না। সাহানা হেসে উঠল। বেয়ারা অর্ডার নিয়ে চলে যেতেই বলল, তুমি বুঝি পুরনো স্বাদ খুঁজতে এসেছ? যতটুকু মেলে। তা তুমি এখন থাকো কোথায়? কাছেই, কৈলাস বোস স্ট্রিটে। মগজে ফের পলকা টোকা। জয়ও কৈলাস বোস স্ট্রিটে থাকতো না? এখনও কি আছে সেখানে? সাহানা কি তার খবর রাখে? জিজ্ঞেস করবে সাহানাকে। প্রশ্ন করার আগেই সাহানা বলে উঠল, আমার কথা ছাড়ো, তোমার খবর বলো তো। বিয়ের পরও তো তুমি আমেরিকা চলে গিয়েছিলে, তাই না? হ্যাঁ, বোস্টনে। গত বছর অবশ্য দেশে চলে এসেছি, ব্যাঙ্গালোরে সেটেল করেছি। তা হঠাৎ কলকাতায়? বাবার শরীরটা ভালো যাচ্ছিল না, তাই একবার দেখে গেলাম। ও, ছেলে মেয়ে কটি? তারা কত বড় হলো? একটি ছেলে, লেট ইস্যু, এখন 11+। বাহ বাহ, চমৎকার। আমার শ্বশুরবাড়ির মতো রাবণের গোষ্ঠী নয়। দেওর, ভাসুর, যা, ননদ, কাচ্চা বাচ্চা ক্যালোর ব্যালোরের বাড়িতে থাকলেই আমার মাথা ঝিমঝিম করে। এই যে একটু বেরিয়ে এসেছি, অনেক শান্তিতে আছি। অন্তরার হালকা ভাব মনে হলো, এমন একটা ভিড়ের সংসারে থাকলে কি বুবাইয়ের পক্ষে ভালো হতো না? হয়তো অটিজমের সমস্যাটাতেই পড়তো না ছেলেটা। বেয়ারা খাবার দিয়ে গেছে। অন্তরা প্লেট টানল, সাহানাও। চিকেন অমলেট নুন গোলমরিচ ছড়াতে ছড়াতে সাহানা বলল,
তোমাকে দেখে আজ কিন্তু আমি সত্যিই খুব অবাক হয়ে গেছি। কেন? মাঝে মাঝেই তোমার কথা আলোচনা হয় কি না? এই তো পরশুই ও কি যেন প্রসঙ্গে বলছিল। ও মানে আমার বর। ও তো প্রায়ই বলে অন্তরা খুব বুদ্ধিমতী মেয়ে, নিশ্চয়ই সুখী হয়েছে, গুছিয়ে সংসার করছে। অন্তরা সংশয় ভরা স্বরে জিজ্ঞেস করল, তোমার হাজব্যান্ড আমায় চেনেন নাকি? ও মা, জয় কি কখনো তোমাকে ভুলতে পারে? সাহানার মুখের হাসিটি অমলিন, একটু যেন কৌতুকের স্বরে বলল, জয় আমায় সব বলেছে গো, কিছু লুকোয়নি। কাঁটায় গাঁথা চিকেন অমলেটের টুকরো অন্তরার মুখ অবধি পৌঁছল না, আগেই থেমে গেছে হাত। জোর বিষম খাচ্ছিল, সামলেছে কোনো মতে। ফ্যাসফ্যাসে গলায় বলল, কী লুকোয়নি? তোমরা পরস্পরকে কেমন পাগলের মতো ভালোবাসতে। একদিন দেখা না হলে জয় কীরকম ছটফট করত, কিভাবে তোমাদের ছাড়াছাড়ি হলো। কফি হাউসের আলোটা যেন ঝপ করে কমে গেল। একরাশ পাঁশুটে অন্ধকার যেন ঘিরে ফেলেছে অন্তরাকে। জয়কে অবহেলার উপাখ্যান প্রত্যাখ্যানের কাহিনী সবই জানে সাহানা। তারপরও উপযাজক হয়ে তার সঙ্গে এসে গল্প করছে হেসে হেসে। কি ভয়ঙ্কর মেয়ে! আপনা আপনি কেমন একটা আত্মরক্ষার সুর এসে গেল অন্তরার গলায়। কেঠো স্বরে বলল, আমি কোনো অন্যায় করিনি, জয়কে আমি যথেষ্ট সুযোগ দিয়েছিলাম। জয়ও তো সে কথাই বলে, তুমি তো ওকে বিয়ের প্রস্তাব পর্যন্ত দিয়েছিলে, শুনেই ও নাকি এত নার্ভাস হয়ে গিয়েছিল। আর তোমার ছায়াও মারায়নি, এভাবেই বলেছে নাকি জয়? অর্ধসত্যের মোড়কে পরিবেশন করেছে ঘটনাটা। জয়কে সে বিয়ের কথা বলেছিল ঠিকই, কিন্তু সে ছিল নেহাত দিখাওয়া। সৌমাল্যর সঙ্গে সম্বন্ধটা তখন শুধু আসেনি, প্রায় পাকা হওয়া পর্যায়ে। জয়কে কাটাতে অন্তরাও তখন মরিয়া। বাউন্ডুলে বাস্তববোধহীন জয়ের সঙ্গে সম্পর্কতে যে কোনো ভবিষ্যৎ নেই, এ তো অন্তরা তখন বুঝেই ফেলেছে। তাই না জয়কে আচমকা বলল, হয় 7 দিনের মধ্যে আমাকে বিয়ে করো, নয় আমাকে স্রেফ ভুলে যাও। বলেও ভরসা পায়নি, পাছে জয় কোনো খ্যাপামি করে বসে। অন্তরা আর যোগাযোগই রাখেনি তার সঙ্গে। এক নিশ্চিন্ত নিরাপদ উড়ানের কল্পসুখে অন্তরা তখন বিভোর। কেন সে তখন পেছন ফিরে তাকাবে? জয় মোটেই বোকা নয়, নিশ্চয়ই অন্তরার মনোভাব টের পেয়েছিল। তবে দিব্যি সে কথা চেপে গেছে সাহানার কাছে। উল্টো সে নিজের যেন দায়ী এমন একটা নাটক খাড়া করেছে। কেন? কি প্রতিপন্ন করতে চেয়েছিল জয়? নিজের হেরে যাওয়াটাকে মহিমান্বিত করার বাসনা? কিংবা এমন নয় তো সাহানা নিজেই তাকে বাজিয়ে দেখতে চাইছে? অন্তরা তেতো গলায় বলল, আমি কতটা খারাপ তাও বলেছে নিশ্চয়ই। ওমা না না, জয় তো শুধু তোমার প্রশংসাই করে, বলে জীবনের সবচেয়ে ইম্পর্ট্যান্ট মোড়টা এসে তুমি সঠিক সিদ্ধান্তই নিয়েছিলে। তোমার যা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, যে ধরনের জীবনে তুমি অভ্যস্ত, তাতে ভুল করেও জয়ের সঙ্গে জড়িয়ে পড়লে একটা বিশ্রী ম্যাসাকার হতো। তুমি যে আবেগের ঝোঁকে বোকামি করে বসনি, এতেই ও খুশি। বটেই তো, জয়কে বিয়ে করাটা তো স্টুপিডিটি হতো। কেন যে হঠাৎ দপ করে জ্বলে উঠল অন্তরা। চিবিয়ে চিবিয়ে বলল, জয়কে জানিয়ে দিও আই অ্যাম ফাইন। আমার বর বছরে 1.5 থেকে 2 কোটি টাকা মাইনে পায়। ব্যাঙ্গালোরে আমরা একটা 2,500 স্কোয়ার ফিটের ভিলা কিনেছি। চাইলে দুনিয়ার এনি লাক্সারি আইটেম আই ক্যান পারচেজ নাও। আমি সুখের সাগরে ভাসছি, বুঝলে? অন্তরার আকস্মিক উত্তেজনায় সাহানা থতমত, তবু যেন সহজ সুরেই বলল, আমরাও সেরকমটাই আন্দাজ করেছিলাম। শুনে যে কি ভালো লাগছে, তুমি আমার যা উপকার করেছ, তুমি তো সুখী হবেই। আমি উপকার তোমার? নয়তো কি, তুমি না সরে গেলে আমি থোড়াই পেতাম জয়কে। মধ্য 40-এর সাহানার মুখে ভ্রীড়ার আবেশ। সেই তোমরা যখন কফি হাউসে আসতে তখনই।
মুখ ফুটে তখন কিছু বলতেই পারিনি। তোমাদের ব্যাপারটা জানতাম যে। বুঝেছি। অন্তরার গলায় পাতলা শ্লেষ। আমি চলে যেতেই তোমাদের মধ্যে একটা হয়ে গেল, তাই তো? ঠিক তা নয়, ও তখন খুব মনমরা হয়ে থাকতো, কারোর সঙ্গে মিশত না, আমার সঙ্গে তো নয়। ওই সময় মরিয়া হয়ে একদিন বলে ফেললাম, আমি তোমাকে ভালোবাসি। শুনেই চট করে জয় চোটে কাঁই। সোজা বলে দিল, কেটে পড়ো। অন্তরা ছাড়া আর কাউকে ভালোবাসা আমার পক্ষে জীবনে সম্ভব নয়। আমি তখন বললাম, বেশ তো, অন্তরা যেমন আছে থাক না। তাতে তো তোমাকে ভালোবাসাটি আমার আটকাচ্ছে না। একটা সম্পর্ক গড়তে গেলে দুজনকেই যে দুজনকে ভালোবাসতে হবে, হ্যাঁ, এমন তো কোনো বাধা ধরা নিয়ম নেই। বললে এ কথা। অন্তরার চোখ বড় বড়। আর জয় তা মেনে নিল। ওই আর কি, মন থেকে না মানলেও খুব একটা দূরছাই করতো না। তারপর স্কুলের চাকরিটা পেয়ে যখন বিয়ের কথা পারলাম, ও নিমরাজির মতন হলো। সঙ্গে সঙ্গে শুনিয়েও রাখল, যদি ভেবে থাকি আমি ওর মন থেকে অন্তরাকে রিপ্লেস করছি, তাহলে সেটা হবে নেহাতি মূর্খামি। ক্ষণপূর্বের রাগটা জুড়িয়ে আসছিল অন্তরার। জয় তাকে এত ভালোবাসে। সহসাই এক অচেনা পুলকে তিরতির করছে বুকটা। ভেতরের খুশি গোপন রেখে অন্তরা বলল, তুমি সেই শর্তে রাজি হলে বিয়ে করতে? হাইলি ইনসাল্টিং। আমার অত মান অপমান বোধ নেই। সত্যি সত্যি কাউকে ভালোবাসলে মান অপমান জ্ঞান আর থাকেও না, কি বলো? জবাব ফুটল না অন্তরার। ঘাড় নাড়ল কি? অন্তরা জানে না। সাহানাই ফের পড়ল, তবে বিয়েটা হয়ে খুব মজা হয়েছে জানো। প্রথম দিকে খুব ভয় পেতাম। ওর মেজাজ মর্জি বুঝে শুনে চলতাম। এখন আর একদমই আমল দিই না। বরং ওর কাণ্ড কারখানা দেখে মাঝে মাঝে বিরক্তি প্রকাশ করি। তখন হয় চুপ করে থাকে, নয়তো আমাকে শান্ত করতে ব্যস্ত হয়ে পড়ে। আমি তখন দিব্যি টের পাই জয়ের মধ্যে একটা বড়সড় বদল ঘটে গেছে। কীরকম? সাহানা লজ্জা লজ্জা মুখে বলল, ও বোধহয় আমায় ভালোবেসে ফেলেছে অজান্তেই। শুনে হাসবে না বিরক্ত হবে না রাগবে ভেবে পাচ্ছিল না অন্তরা। অদ্ভুত একটা প্রতিক্রিয়া হচ্ছে বুকের গভীরে। একটা ভিজে ভিজে বাতাস যেন বইছে কোথাও। এ কিসের অনুভূতি? ক্ষোভ, হতাশা, বেদনা? চিকেন অমলেট শেষ। বেয়ারা প্লেট নিয়ে গেছে। সামনে এখন কফির পেয়ালা। কাপে চুমুক দিয়ে সাহানা বলল, ব্যাক ব্যাক করে অনেক বকে ফেললাম, তুমি নিশ্চয়ই খুব বোর হলে। অন্তরা অস্ফুটে বলল, না, তোমার বরের কথা এবার বলো। নিশ্চয়ই তোমায় খুব ভালোবাসেন। একটু আগে হলে অন্তরা হয়তো কৃত্রিম উচ্ছ্বাস ভরা কাঁড়ি কাঁড়ি মিথ্যে আওড়াতে যেত অবলীলায়। এখন যেন স্বরই ফুটছে না। এই সাদাসিধে আপত নিরীহ বিস্ফোরক সাহানা কিভাবে যেন তার বাকশক্তি হরণ করে নিয়েছে। অতি কষ্টে মাথা অল্প হেলালো অন্তরা। বুঝিবা একটু হাসল, তারপর চোখ নামিয়েছে। কবজি ঘড়িতে। আচমকাই গলা উঁচিয়ে ডাকল বেয়ারাকে, বিল মেটাবে এক্ষুনি। সাহানা বিস্ময় সুরে বলল, এই, তুমি এখনই উঠবে নাকি? হ্যাঁ, যাই। না না, আর একটু বসো। জয় এবার এসে পড়বে। তোমাকে হঠাৎ দেখে ও যা চমকাবে না। অন্তরা যেন ছ্যাঁকা খেল। চেয়ার ছেড়ে তড়াক করে উঠে দাঁড়িয়েছে। ভারী ব্যস্ত মুখে বলল, না গো, অনেক দেরি হয়ে গেছে, কাল ফিরব, প্রচুর গোছগাছ করতে হবে। যুক্তিটা নিজের কানেই হাস্যকর ঠেকল যেন। তবু আর অপেক্ষা করল না অন্তরা। সরাসরি কাউন্টারে বিল মিটিয়ে কফি হাউস ছেড়েছে। নামছে সিঁড়ি দিয়ে। হঠাৎই মনে হলো, বই কিনতে এসে সাহানা কফি হাউসে বসে আছে কেন? হয়তো এমনিই এসেছিল, অন্তরাকে দেখতে পেয়ে কতগুলো আষাঢ়ি গল্প শুনিয়ে খানিক মজা লুটল না তো। জয়ের মতো খ্যাপা ধরনের লোক এমন আটপৌরে মেয়েকে বিয়ে করে সংসারী হয়েছে, ভাবতেও কেমন লাগে। ফাল্গুনের বিকেল প্রায় শেষ। ফুটপাত ধরে দ্রুত ফিরছিল অন্তরা।
হঠাৎই হৃৎপিণ্ডে ধনুকের টঙ্কার, পাজামা পাঞ্জাবি পরা কাঁচা পাকা দাড়ি, কে আসে ওই? চারপাশের পৃথিবীকে ভ্রুক্ষেপ না করে হাঁটছে হেলে দুলে। হে ঈশ্বর, যেন অন্তরকে না দেখে ফেলে, যেন মুখোমুখি হতে না হয়। না, জয় তাকে খেয়ালই করল না। সে এখন কফি হাউসে চলেছে যে, সাহানার কাছে। হাঁটার গতি কমে গেল অন্তরার। অবসন্ন পায়ে ফিরল গাড়িতে। কাজটা নামাতে যাচ্ছিল, কি ভেবে তুলে দিল আবার। বড় করে একটা শ্বাস ফেলল। জয় সাহানা কফি হাউসে মোড়া অলিক বিকেলটা কাছের ওপারেই থাক না। গল্প পাঠ শেষ হলো। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।